ছেলেবেলা থেকেই আমার ভূত খোঁজার নেশা। যখনই পোড়ো বাড়ির খোঁজ পেয়েছি, যেটা ভূতেদের আস্তানা, সব কাজ ফেলে সেখানেই গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। অমাবস্যার রাতে শেয়াল কুকুরদের আগুন জ্বলা চোখ দেখেছি। এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে, তাও শুনেছি, ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছে, ভূত নেই। ভূতের কাহিনী মানুষের কল্পনা মাত্র, তাছাড়া কিছু না। যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন, তারা মিথ্যে বলেছেন, নয়তো চোখের ভুলের শিকার হয়েছেন। সভা সমিতিতে বন্ধুদের আসরে সরবে ঘোষণা করেছি, যে যাই বলুক, ভূত টুত নেই। প্ল্যানচেটও নিছক একটা ধাপ্পাবাজি। ঠিক এমনই সময় চিঠিটা এলো। চিঠিটা লিখেছে শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেনও আমার মতো বিশ্বাস করত ভূত নেই। ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুব ছোট, মাত্র লাইন দুয়েকের। যদি ভূত দেখতে চাও, অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো। ইতি শৈলেন। শৈলেনের সাথে কলেজ শেষ হওয়ার পর বিশেষ দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি ও হরিতকির ব্যবসা করে। ঝাড়গ্রাম বা ঘাটশিলায় কোথাও যেন একটা রয়েছে। চিঠি পেয়ে বুঝলুম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূত উৎসব বাজে কথা, আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্যই ভূতের অবতরণ করেছে। জানি এমন করে লিখলে আমি না গিয়ে থাকতে পারবো না। সত্যি ওর সাথে একবার দেখা করা উচিত ছিল। এতটাও তো ব্যস্ত আমি নই। কলেজে অধ্যাপনার কাজ, বছরের মধ্যে ছুটি বেশি। পুজো পার্বণ, গরমের ছুটি তো আছেই। এছাড়া অন্য উপলক্ষে কলেজ প্রায় বন্ধ থাকে। পুজো কেটে গেছে, বাতাসে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এ সময় ঘাটশিলার জল বাতাসও ভালো। কড়া শীত পড়েনি। ভূতের সন্ধান না পাই, স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারবো। যে কথা সে কাজ। সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে হাজির হলাম। হাওড়া জম্মুতাওয়াই হিমগিরি এক্সপ্রেস সকাল 8টা বেজে 35 মিনিটে ছাড়বে। ট্রেন ছাড়ার দেরি নেই। কম্পার্টমেন্টের এক কোণে মালপত্র রেখে একটা ম্যাগাজিন খুলে বসলাম। একটা আর্টিকেলের লাইন দুয়েক পড়েছি। আরে কি খবর? হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম। মুখ তুলে অবাক হলাম। দেখি সামনে দাঁড়িয়ে শৈলেন। খবর আর কি, তোর ভূত কোথায়? ভূতের উল্লেখ করতেই শৈলেনের মুখটা কেমন ম্লান হয়ে গেল। দু চোখে আতঙ্কের ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি রে, কথা বল। কি বলবো, ব্যাপারটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। তোর কথা মনে হলো তাই তোকে একটা চিঠি লিখলাম। ভালোই করেছিস, ভূত না পাই। তোর ঘাড়ে চেপে 7টা দিন খেয়ে তো আসি। চল, এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে। আয় বস, এখানে বস। ট্রেন ছাড়তেই আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই তো 7 জন্মে ভূত টুত বিশ্বাস করতিস না, কি এমন দেখলি এখন? স্পষ্ট দেখলাম শৈলেন যেন কেমন একটু কেঁপে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল। তুই বিশ্বাস করবি না, এক তিল হাওয়া নেই।
কোথাও ঘরের দরজা জানলাগুলো খুলছে আর বন্ধ হচ্ছে। তখনই পাশের ঘরে খুটখাট শব্দ পেয়ে ছুটে গেলাম, কিন্তু ঘরে কেউই নেই। সেই এক ব্যাপার, যারাই ভূতের উপদ্রবের কথা শুনিয়েছে তারা ঠিক এই একই কাহিনী শুনিয়েছে। এই হঠাৎ বাতি নিভে যাওয়া, আচমকা দরজা জানলা খুলে যাওয়া। সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি, কিছুই দেখতে পাইনি। পাশের ঘরে খুটখাট শব্দ ইঁদুরের জন্য, বিড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেছে। লাইনের গোলমেলের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে। হাসতে হাসতে বললাম, আরে এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন? এর মধ্যে ভূত এলো কোথা থেকে? শৈলেন আমার একটা হাত চেপে ধরল, ভয়ার্থ কণ্ঠে বলল, ওসব কথা থাক ভাই, যা একবার গিয়ে দেখিস কোন। এখন অন্য কথা বললে আমার আরে ভাল লাগছে না। কাজেই অন্য কথা পারলাম, শৈলেনের ব্যবসার কথা। তারপর তোর ব্যবসা কেমন চলছে বল? প্রথম বেশ ভালোই চলছিল। আমলকি বা হরিতকি কোনোটাই কিনতে হতো না। ট্রাক নিয়ে জঙ্গলে যাও আর স্রেফ পেরে ফেলো, তারপর বড় বাজারে নিয়ে যাও। কিন্তু ইদানিং বড্ড মুশকিল হয়েছে। কি মুশকিল? যারা সব জঙ্গলে ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না। আমলকি হরিতকি চালান তারাই দিচ্ছে। কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার পোষাচ্ছে না। তাহলে কি করবি? ভাবছি অন্য ব্যবসা ধরবো। কি ব্যবসা? ঠিক করিনি, তুই চল, দুজনে বসে ঠিক করা যাবে। তবে ঘাটশিলায় আর নয়। কেন? না ভাই, ঘাটশিলায় আর থাকবো না, থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। তারপর আর বিশেষ কথা হলো না। দুজন দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। বেশ বেলা করেই ট্রেন খড়গপুরে ঢুকলো। শৈলেন বলল, এক কাজ কর, তুই বস, আমি দেখি কোথাও কিছু খাবার টাবার পাওয়া যায় কিনা। শৈলেন নেমে যেতেই কামরার চারদিকে নজর দিলাম। ভিড়ে আমার চিরকালই ভয়। এই ভিড়ের ভয় বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি। ঘাটশিলায় চলেছি, তাও প্রথম শ্রেণীতে। কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয়। 4 জনের জায়গা 6 জন বসেছি। সকলের টিকিট আছে কি না কে জানে। আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। ট্রেন এখনও ছাড়েনি, দাঁড়াবে এখানে। খড়গপুর এসেছিলাম বছর 5 আগে। ঠিক খড়গপুর নয়, খড়গপুরে নেমে দীঘা গেছিলাম বাসে। স্বাস্থ্যের কারণে নয়, ভূতের সন্ধানে। কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে। সন্ধ্যের অন্ধকার নামলেই নানান রঙের আলোরেখা বাড়ির মধ্যে নাচতে থাকে। বাইরের সমুদ্রের গর্জন নাকি সেই সময় নিস্তব্ধ হয়ে যায়। সেই সব আলোর রেখা যাদের দেখার দুর্ভাগ্য হয় তাদের মাথার গোলমাল হয়। খবর সংগ্রহ করে জেনেছিলাম সম্পত্তির লোভে কে যেন এই বাড়িতে কাকে গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলেছিল। কিন্তু সেই লোকটাও আর ফিরতে পারেনি। যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে। শুধু আলোর রেখা নয়, সঙ্গে একটা আর্তস্বর। লোকটার মস্তিষ্ক বিকৃত হয়েছিল। অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে। জ্ঞান হলে তার কথাবার্তা শুনে তাকে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই কিছুদিন পর লোকটার মৃত্যু হয়। সন্দেহ নেই, খুব জমজমাট গল্প। আমি গিয়ে 7 দিন ছিলাম। রঙিন আলো তো দূরের কথা, কোনো আলোই দেখতে পাইনি। শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত। সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির প্লাস্টার ঝুপঝুপ করে খসে পড়ত।
দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম। খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে। তাই তো ট্রেন ছেড়ে দিল। শৈলেন কোথায়? শৈলেন না উঠতে পারলেই মুশকিল। এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না। অবশ্য তাতে কোনো অসুবিধা হতো না। ঘাটশিলা এমন কোনো বড় জায়গা নয়, সেখানে বাঙালিও কম নেই। তাদের কাছে শৈলেন দাসের আস্তানা পাওয়া দুরূহ হতো না। একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো। কী রে, ট্রেন ছেড়ে দিয়েছে, কোথায় ছিলিস? আরে একেবারে গরম ভাজি আনতে একটু দেরি হয়ে গেল, ছুটতে ছুটতে আঁচল ধরেছি, নে খা। শৈলেন প্রচুর লুচি এনেছে, গরম গরম লুচি আর তরকারি। ভরপেট খাওয়ার পর বেশ একটু ঢুলুনি এলো। যখন চোখ খুললাম তখন ট্রেনও ঘাটশিলা স্টেশনে ঢুকে গেছে। বেশ লম্বা ঘুম দিয়েছি। চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই। বগলে বিছানা ও হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম। একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। স্টেশনে নামা গেল। বেশ কনকনে বাতাস বইছে, পাহাড়ি ঠান্ডা। স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল, দাঁড়া এখানে, আমি একটা রিক্সা ডেকে আনি, বুঝলি তো? আমার বাড়ি এখান থেকে বেশ দূর হবে, রঙ্কিনী দেবীর মন্দিরের কাছে। দাঁড়া দাঁড়া, আমি আসছি। শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল। আবছা অন্ধকার, তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। গোটা তিনেক ট্যাক্সিও রয়েছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটলো, শৈলেনের আর দেখাই নেই। আশ্চর্য, সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন হবে? আধা ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখনও গোটা 6 সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, রঙ্গিনী দেবীর মন্দির চেনেন? हाँ हुजूर, बैठिए। সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স ও বিছানা নিয়ে পা দানিতে রাখলো। দরদামও করতে দিল না। হ্যাঁ, আর কি করব, উঠেই বসলাম। শৈলেনের এই অদ্ভুত আচরণে অর্থ খুঁজে পেলাম না। এ ধরনের রসিকতা অভদ্রতাজনিত। দেখা হলে বলে দেবো সেটা। বেশ অনেকটা পথ, ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে গেল। সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞেস করি, ওর বাবা, আর কত দূর দাদা? आ ही गया हुजूर, आ ही गया। অবশেষে মন্দির দেখতে পেলাম। তার কাছে একতলা বাড়িটাও দেখতে পেলাম। কাছে যখন আর কোনো বাড়ি নেই, তখন ওইটাই শৈলেনের আস্তানা হবে। সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। দরজা বোধহয় ভেজানো ছিল। ভেতরে জমাট অন্ধকার। সুটকেস খুলে টর্চ বার করলাম। আমাকে নিশ্চয়ই ভয় দেখানোর জন্য শৈলেনের এই বদমাইশি। আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। ঘরের কোণের টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলুম। মেঝের ওপর শৈলেন চিত হয়ে পড়ে আছে। দুটি চোখ বিস্ফারিত। মনে হয় খুব ভয় পেয়েছে। 2 গজ বেয়ে রক্তে স্রোত গড়িয়ে পড়েছে। তার দেহে যে প্রাণ নেই সেটা বোঝার জন্য কাছে যাওয়ার দরকার হলো না। মনে হলো তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। হঠাৎ শৈলেনের দেহটা ঘুরে গেল। মনে হলো যেন অদৃশ্য কেউ ঘুরিয়ে দিয়েছে তার দেহটা। টর্চের আলো তখনও তার দেহের ওপর ছিল। সেই আলোয় তার চোখ এবার ভালোভাবে দেখতে পেলাম। কিছুটা বোধহয় বাইরে বেরিয়ে এসেছে। গলার মাংসপেশিগুলো তীর তীর করে কাঁপছে। আর দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম। আরে 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 আরে, এ কি পাগলের মতন ছুটতেন কেন? চাপা পড়তেন যে এক্ষুনি। জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম। ভদ্রলোক বাঙালি। গলায় স্টেথোস্কোপ দেখে বুঝলাম লোকটা ডাক্তার। ডাক্তারবাবু সব শুনে বলল,
কি বলছেন আপনি? শৈলেনবাবু তো আজ দিন 10 হলো মারা গেছেন। খুবই রহস্যজনক মৃত্যু বটে। কারা যেন গলার টিপে তাকে মেরে ফেলে দিয়ে গেছিল। চোর ডাকাত? পয়সা কড়ি সবই ঠিকঠাক ছিল, জিনিসপত্রের একটাও এদিক ওদিক হয়নি। বাড়িটার খুব বদনাম আছে, বুঝলেন কি না? এর আগেও 2 জন লোক এভাবে মারা গেছেন। কিন্তু আপনি দেখলেন কি করে? পুলিশ তো কবেই দরজায় তালা দিয়ে গেছে। কই না তো, দরজা তো খোলা। কোথায়? চলুন তো দেখি। টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। দরজায় 2টো তালা ঝুলছে। স্টেশনের দিকে যাবেন তো চলুন, আমি ওই দিকেই যাব। ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞেস করলো না। শৈলেনের 2 চোখের দৃষ্টি আমাকে মুখ করে দিয়েছিল। মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। স্টেশনে বেঞ্চের ওপর এসে বসলাম। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। যেই লোকটা 10 দিন আগে মারা গেছে, সে হাওড়া থেকে ঘাটশিলা আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য। এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে? দরজায়ও তো তালা ঝোলানো। মৃতদেহ স্থানান্তরিত হয়ে গেছে সেই কবেই, অথচ টর্চের আলোয় সেই বীভৎস রূপ কিভাবে দেখলাম? এতক্ষণ মাথা ঠিক ছিল না বলেই হয়তো বুঝতে পারিনি। শৈলেনের জন্য কেমন যেন কষ্ট হচ্ছিল। এখন একটু সঙ্গীত ফিরে পেতে বুঝলাম। হঠাৎ কানের পাশে ঠান্ডা মৃদু বাতাসে ভেসে আসলো কথাগুলি। অবিকল শৈলেনের গলা। আজ শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আমরা আছি গল্প অবলম্বনে আমরা ভূতেরা। শৈলেন ও ডাক্তারবাবুর চরিত্রে শুভঙ্কর, গল্পপাঠ ও রিক্সা চালকের চরিত্রে আমি শুভ। কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর এমন আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন স্যাটারডে নাইটস 2.8। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। আজকের মতো চললাম, আবার দেখা হবে পরের সপ্তাহে শনিবার ঠিক রাত 8টায়।